শুভেচ্ছা জানাই। আজকে আমরা ওই মেডিকেল লাইনের পড়বো আজকে হচ্ছে আপনার বাংলাদেশের আদালত সমূহ শ্রেণী বিভাগ আলোচনা করব। সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। বাংলাদেশের যে কোর্ট বা আদালতের শ্রেণী বিভাগ, এটা কত ধরনের, কয় প্রকার ও কি কি, এই বিষয়ে আমরা আলোকপাত করব। প্রথমে যদি আমরা জানতে চাই যে আদালত, সেটা শ্রেণী বিভাগ করি, যেটা হলো দেওয়ানি আদালত, ফৌজদারি আদালত। এটা আবার সেই ফৌজদারি আদালত আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, যেমন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। আবার এই ম্যাজিস্ট্রেট কোর্টকে আবার 3 শ্রেণীতে ভাগ করেছে। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এখন হচ্ছে বাংলাদেশের আদালত, যেটা প্রধান 2টা ভাগ, যেটা সুপ্রিম কোর্ট এর অধীনস্থ আদালত, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনেই আপনারা হলো আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ থাকে। আপিল বিভাগ হলো দেশের সর্বোচ্চ আদালত। এর প্রধান কাজ হলো হাইকোর্টের বিভাগের রায় বা আদেশের বিরুদ্ধে করা আপিল শুনানি ও নিষ্পত্তি করা হয়। দেশের সাংবিধানিক আইন ব্যাখ্যা করার এবং সকল আদালতের জন্য বাধ্যতামূলক নজির স্থাপন করার ক্ষমতা এর রয়েছে। সুপ্রিম কোর্টেরই আরেকটা বিভাগ আছে, হাইকোর্ট বিভাগ। এটি আপিল বিভাগের পরেই দ্বিতীয় সর্বোচ্চ আদালত। এর কাজগুলির মধ্যে রয়েছে রিট শুনানি, আবার হচ্ছে আপনার আপিল বিভাগের অধীনস্থ আদালতগুলোর দেওয়ানি ফৌজদারি মামলার আপিল রিভিশন শুনানি। আবার সুপ্রিম কোর্টের নিচে যেগুলো আপনার বিভিন্ন জেলা উপজেলা যেসব আদালত রয়েছে, এখন তো উপজেলা নাই, আগে ছিল, মাঝখানে বিলুপ্ত হয়ে গেছে। এখন প্রত্যেকটা জেলায় যে সব আদালত রয়েছে সেগুলো হলো হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আন্ডারে চলে। এগুলো 2টি দ্বারা বিভক্ত আদালত। একটা হলো সিভিল কোর্ট, যেটা দেওয়ানি বলে, আর ফৌজদারি আদালত, যেটা ক্রিমিনাল কোর্ট। দেওয়ানি বলতে আমরা বুঝি যে জায়গায় সম্পত্তি, চুক্তি, পারিবারিক বিরোধ, ব্যক্তিগত অধিকার সংক্রান্ত মামলা যেখানে হয়, সেটা হলো সিভিল, যেটা আমরা স্বাভাবিক সাধারণ ভাষায় বলি, যেটা ছিল আপনার জমি জমা। এই জমি জমার মধ্যে যেমন সম্পত্তি পড়ে, চুক্তি আইন, যেমন আপনি আমার সাথে চুক্তি করলেন, সেটা হলো আপনার সিভিল কোর্টের মাধ্যমে সেটা নিষ্পত্তি হয়, বিরোধ নিষ্পত্তি। পারিবারিক আদালত, যেটা পারিবারিক, যেমন ভরণ পোষণ দেয় না, যেমন অনেকের স্বামী স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায়, সন্তান থাকে, সেই বিরোধ নিষ্পত্তি সিভিল কোর্টে করতে হয়। আবার অনেক উকিল আছে যেটা শুধু সিভিল লয়ার, তার সিভিল কোর্টটাই ওরা প্র্যাকটিস করে। আর ক্রিমিনাল লয়ার যারা, সেরা ওই ফৌজদারি আদালতে প্র্যাকটিস করে বেশি। আবার অনেক লয়ার আছে তারা সিভিল এবং ক্রিমিনাল দুটোটাই করে। এর জন্য আমাদের জানতে হবে যে আমরা কোনো প্রতিকার চাইতে গেলে সেটা আমরা কার কাছে যাব, সিভিল লয়ারের কাছে না ক্রিমিনাল লয়ারের কাছে, সেটা আমাদের জানতে হয়। আর যেহেতু আমাকে এখানে শুধু কোর্টের শ্রেণী বিভাগ করতে বলছে, এগুলো সংক্ষেপে একটু আলোচনা করে যায়, স্কিপ করে যায়। আপনার জেলা জজ, এটা হলো ডিস্ট্রিক্ট জাজ, সেটা হলো সিভিল এবং ক্রিমিনাল দুটোটার দায়িত্ব উনি পালন করে। দেশের সর্বোচ্চ দেওয়ানি আদালতের আপিল বিভাগ রিভিশন শুনে এই জেলা জজ। অতিরিক্ত জেলা জজ আদালতের সমমানের এখতিয়ার প্রয়োগ করে জেলা জজের কার্যভার লাঘব করে। মানে জেলা জজের যে কাজগুলো, এটা হলো অতিরিক্ত জেলা জজ অনেকগুলো কাজগুলো ভাগ করে সেই কাজগুলা সহযোগিতা করে।
তৃতীয় যুগ্ম জেলা জজ আদালত, যেটা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বলা হয়, আর্থিক মূল্যের দিক থেকে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত দেওয়ানি মামলাগুলোর শুনানি হয়। প্রত্যেকটা যুগ্ম জেলা জজগুলো সেগুলো প্রত্যেকটার আলাদা আলাদা এখতিয়ার আছে, যে এই টাকা থেকে এই টাকা পর্যন্ত অমুক জজ কোর্টে হবে, এই টাকা থেকে এই টাকা পর্যন্ত বা এই টাকার মূল্যমানের তারা সমাধান করতে পারবে। এর যদি আপনার 100 টাকা বেশি হয়, সেটা অন্য কোর্টে ট্রান্সফার করে দেয়। সেটাই আপনার চতুর্থ সিনিয়র সহকারী জজের কাজ হচ্ছে জেলা জজের চেয়ে কম আর্থিক মূল্যের যে দেওয়ানি অপরাধ মামলাগুলো, সেগুলো শুনানি করে। সহকারী জজ প্রত্যেকটা জেলায় অনেকগুলো যে সহকারী জজ আছে, সেটা হলো আপনার হলো প্রত্যেকটা উপজেলার ভিত্তিতে। যেমন আপনার একটা এই ডিস্ট্রিক্টে যদি 10টা বা 12টা 9টা থাকে, প্রত্যেকটা উপজেলার ভিত্তিতে একটা করে সহকারী জজ থাকে। সেখানে হলো আপনার হলো এই সিভিল মামলাগুলো হয়। আর আপনার হলো ফৌজদারি আদালত, যে আদালতে অপরাধ, দ্বন্দ্ব ও শাস্তি সংক্রান্ত যে মামলাগুলো করা হয়, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়, সেই কোর্টগুলোকে ক্রিমিনাল কোর্ট বলা হয়। সেখানে হলো আপনার এই অপরাধ সম্পর্কে আপনার হলো জাজমেন্ট দেওয়া হয়। এই আপনার এই কোর্টগুলো আবার ভাগ ভাগ আছে ফৌজদারি আদালতের। আপনার দায়রা জজ একদিকে হলো আপনার সেশন জাজ কোর্ট হিসেবে এবং দায়রা হিসেবে আপনার হলো সিভিল এবং ক্রিমিনাল দুইটাই ওই দায়রা জজ আপনার দায়িত্ব পালন করে। ফৌজদারি মামলায় তার সর্বোচ্চ ক্ষমতা হলো মৃত্যুদণ্ড দিতে পারে, তবে মৃত্যুদণ্ড হাইকোর্ট বিভাগ কর্তৃক নিশ্চিত হতে হবে। ডেড রেফারেন্স উনি চাই একটা করে পাঠায়। অতিরিক্ত জেলা জজ দায়রা জজের সমমান এখতিয়ার প্রয়োগ করে। যুগ্ম জেলা, এটা তো আমি পড়লামই। এর মধ্যে আবার একটা কোড আছে, স্পেশাল কোড। এ নির্দিষ্ট কিছু বিশেষ আদালত রয়েছে। এটার মধ্যে হলো আপনার শ্রম আদালত, শ্রমের যে বিরোধ নিষ্পত্তি, যেমন লেবার কোড যেটা বলে, যেমন গার্মেন্টস সেক্টরিতে যেগুলো আপনার বিরোধ নিষ্পত্তি হয়, যেমন বেতন ঠিক মতো দেয় না, যে বেতন কাঠামো ঠিক করার জন্য যে কোর্টটা, যেটা শ্রম আদালতে একটা স্পেশাল কোর্ট বলা হয়। অর্থ ঋণ আদালত আর কি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য যে পাওনা ঋণ সম্পর্কে হয় সেটা। আর আরেকটা আছে আপনার এই স্পেশাল কোর্টের মধ্যে আছে একটা পরিবেশ দূষণ আইন ভঙ্গের একটা মামলা হয়, এটাও একটা। এর এর মধ্যে যেমন ফৌজদারি মামলাগুলো হয় হলো আপনার হলো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এখানে হলো আপনার হলো অনেকগুলো মামলা হয়, যেমন মারামারি, কাটাকাটি, বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ, সেগুলো আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে দায়ের করে। সে ম্যাজিস্ট্রেট তদন্ত দেয়, তদন্তের সাপেক্ষে যেটা আপনার ধারা অনুযায়ী উনিও সেটা, এটা বলে আপনার হলো আমলি আদালত। আমলে নিয়ে সেটা হলো আপনার, সেটা গ্রাম আদালতে পাঠাবে না আপনার ওই থানায় পাঠাবে তদন্ত করার জন্য, ওইভাবে ভাগ করে তদন্তে পাঠায় এবং সেটা এর ধারা অনুযায়ী উনি আবার ট্রান্সফার করে দেয় বিভিন্ন কোর্টে ওই ধারা অনুযায়ী। তারপর আপনার দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যার এখতিয়ার যেভাবে ওইভাবেই করে। আপনার তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট তার এখতিয়ার অনুযায়ী সে বিচার কার্য পরিচালনা করে। এই সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন বা প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন এই আলোচনা থেকে।
আমরা দ্বিতীয় ধাপে চলে যাব। একজন হোমিওপ্যাথি চিকিৎসকের নীতি বহির্ভূত কার্যকলাপ সম্পর্কে আলোচনা করি। এই সম্পর্কে আমরা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের তার কি কি নৈতিক দায়িত্ব থাকতে পারে এবং আমরা নীতি বহির্ভূত কি কি কার্যকলাপ করলে আমাদের সেটা ঠিক নয়। আপনারা যদি কেউ একটু আমাকে সহযোগিতা করতেন। যেহেতু আপনাদের সবারই সামনে পরীক্ষা, আশা করি আপনারা ভালো প্রিপারেশন নিয়েছেন এবং এটা জানার কথা। এমডি সাইফুল ভাই, আপনি কি আছেন? হ্যালো। আজকে উপস্থিত কম, দুঃখের বিষয়। একজন হোমিওপ্যাথির চিকিৎসকের নীতি বহির্ভূত কার্যকলাপ বলতে আমরা বুঝি যে নিজেকে বিশেষজ্ঞ বলে দাবি করে, রোগীকে চিকিৎসার গ্যারান্টি দেয় ১০০% গ্যারান্টি, হ্যাঁ ভালো হবেই। একজন হোমিওপ্যাথি চিকিৎসক নিজ পেশার স্বাধীনতা থাকে না, খর্ব হয় এমন চিকিৎসা বা প্রোগ্রামের সাথে জড়িত হয়। হোমিওপ্যাথির মূল বিরোধী যে প্রকার টনিক, মলম, পেটেন্ট, অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে যারা পেটেন্ট, মলম, যা হোমিওপ্যাথির অর্গানন বিরোধী, যা হোমিওপ্যাথির নীতিশাস্ত্রের বিরোধী, এগুলো অনেক হোমিও ডাক্তার ব্যবহার করে, ইউজ করে। এগুলা নীতি বহির্ভূত, যা অন্যায়, অপরাধ। অনেক হোমিও ডাক্তার আছে যারা রোগীর মানসিক এবং শারীরিক প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল, নষ্ট করে দেয়। কিভাবে দেয়? তারা জানে না যে এই ওষুধটা দিলে তার শারীরিক এবং মানসিক ক্ষতি হইতে পারে। স্থূল পরিমাণ তাকে প্রয়োগ করে এবং না জেনে, না বুঝে এই ওষুধগুলা প্রয়োগ করার কারণে একটা রোগীর মানসিক এবং শারীরিক ক্ষমতা দুর্বল হয়ে যায়। এটা একটা হোমিওপ্যাথি চিকিৎসকের নীতি বহির্ভূত কাজ। রোগীর চিকিৎসা করার জন্য উপযুক্ত ফি ব্যতীত অন্য কোনো প্রকার পুরস্কার, অর্থ গ্রহণ। যেমন আপনার একটা রোগীর কাছ থেকে সে ফি নিল, ফি নেওয়ার পরেও এই রোগীর কাছ থেকে অন্যান্য পুরস্কার বা অর্থ গ্রহণ করছে, মানে নিয়ম বহির্ভূত, যেটা একটা চিকিৎসক হিসেবে ঠিক নয়, আইনসঙ্গত নয়। এমন কাজগুলো আমাদের হোমিওপ্যাথি ডাক্তারগুলো করে, যা নীতি বহির্ভূত। হোমিওপ্যাথিক ওষুধকে অসৎ উদ্দেশ্য বা খারাপ কাজে ব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে। এটা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের কোনোভাবেই কাম্য নয়। এবং অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে প্রগনোসিস ছাড়াই, ডায়াগনোসিস ছাড়াই, তারা প্রপার টেস্টিং ছাড়াই তাড়াহুড়ো করে ওষুধ দেয়। এটাও হোমিওপ্যাথির মূল নীতির পরিপন্থী। যেটা আমি আগে বলেছি, যেটা মিথ্যা প্রতিজ্ঞা করা, রোগীর দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার রোগের, এইডস রোগের 100% গ্যারান্টি, ভালো হয়ে যাবে, এই ধরনের একটা প্রতিশ্রুতি দেই, এটা কখনো ঠিক না। নীতি বহির্ভূত আরেকটা কাজ করি আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা, যেটা অতিরিক্ত ডোজ, যেটা এক ডোজে ভালো হবে সেটা, বা ভালো হয়ে গেছে তারপরে আমরা তাকে অনবরত ডোজ দিতে থাকি, যা রোগীর জন্য ক্ষতি করতে পারে বা ক্ষতি হয়। আবার গুপ্ত কমিশনের ব্যাপারটা আছে, যা নীতি বহির্ভূত, যে কোনো ল্যাব, প্যাথোলজি, তাদের সাথে একটা কমিশন বিনিময়ে তাদের সাথে চুক্তি করে যে আমাকে রুগী পাঠিয়ে দিবেন, আপনাকে এত দিব। এটাও ঠিক না।
মিথ্যা বিজ্ঞাপন, নিজের দক্ষতা, নিরাময়ের হার, ওষুধের কার্যকরিতা নিয়ে মিথ্যা একটা বিভ্রান্তিকর অবৈজ্ঞানিক বিজ্ঞাপন প্রচার করে, যা আপনার একজন ডাক্তার হিসেবে নীতি বহির্ভূত কাজ। এর আগে যেটা আলাপ করেছি, অবাঞ্ছিত ওষুধ, চিকিৎসা নামে অপ্রয়োজনীয় মানে পেটেন্ট, মলম, নানান ধরনের ওষুধগুলা বিক্রয় করা হয়, যেমন এলোপ্যাথি, ইউনানি, আয়ুর্বেদিক, এগুলো একজন হোমিওপ্যাথি ডাক্তার রাখতে পারে না, যা নীতি বহির্ভূত এবং অর্গানন বিরোধী এবং আইনগত শাস্তিযোগ্য অপরাধ। আরেকটা হচ্ছে আপনার রোগীর অধিকার এবং গোপনীয়তা লঙ্ঘন। এটা লঙ্ঘন করলে আপনার হলো একটা অপরাধের মধ্যে পড়ে, একটা রোগীর গোপনীয়তা প্রচার করা, প্রকাশ করা হোমিওপ্যাথির নীতি বহির্ভূত কাজ। তারপর আরেকটা হচ্ছে আপনার সহকর্মী ও পেশার প্রতি অসৎ আচরণ, যে একজন হোমিওপ্যাথি ডাক্তার হয়ে আরেকজন হোমিওপ্যাথি ডাক্তারের বা অন্য কারো কুৎসা রটানো, এটা নীতি বহির্ভূত কাজ, যা হোমিওপ্যাথি জন্য চিকিৎসা ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর। মোহাম্মদ কামরুজ্জামান, আপনাকে শুভ সকাল। আপনি নিশ্চয়ই ভালো আছেন? আমার কথা জি স্যার, শোনা যাচ্ছে? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি। আমার কথা বুঝতে পারছেন যে কি কি কাজগুলো একজন হোমিওপ্যাথি ডাক্তারের নীতি বহির্ভূত কাজ? জি জি স্যার, বুঝতে পারছি। এখানে কি কোনো প্রশ্ন আছে যদি বলতেন? না 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 স্যার, অনেক ক্লিয়ারলি স্যার আলোচনা করছেন স্যার। আচ্ছা, এরপরে যাব একজন রেজিস্টার চিকিৎসকের কি কি কারণে সনদপত্র বা রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। তবে একটা দুঃখের বিষয় যে একটা ফ্রি ক্লাস, এত চতুর্থ বর্ষের এবং শেষ বর্ষের একটা গুরুত্বপূর্ণ ক্লাসগুলো, যা আমাদের হোমিওপ্যাথি ডাক্তার এগুলো না জানলে অনেক সমস্যার সম্মুখীন হবে। একটা আইনি, আমরা তো মনে করি যে ইউনানি আয়ুর্বেদিক পেটেন্ট বিক্রি করে আমরা চলবো, কিসের জন্য আইন জানা দরকার? সামনে যেগুলো দিন আসতেছে এগুলো আমাদের হোমিওপ্যাথির জন্য খুবই একটা কঠিন দিন আসতেছে। হোমিওপ্যাথির জন্য চরম কিছু অপেক্ষা করতেছে। আমরা যদি আইন সম্পর্কে না জানি, ভুলভাল ওষুধ প্রয়োগ করি এবং চিকিৎসা করি, আমাদের কপালের দুঃখ আছে। কিন্তু অনেকেই আমার ওই কি কয় চিকিৎসা আইন সম্পর্কে যদি উপস্থিত না হয়, না যদি এই সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে অনেক কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে আমাদের। যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন আমরা চলে যাব একজন রেজিস্টার্ড চিকিৎসকের কি কি কারণে সনদ বা রেজিস্ট্রেশন বাতিল হতে পারে। আপনি কি একটু বলতে পারবেন কামরুজ্জামান ভাই? আপনি কি 40 ইয়ারে? স্যার, বিষয়টা হচ্ছে আমি নিউ স্টুডেন্ট, মূলত আপনাদের প্রত্যেকটা ক্লাসে আমার ভালো লাগে, সেজন্য আমি অ্যাড হই আর কি স্যার। আমি ফোর্থ আচ্ছা ইয়ারে আচ্ছা, উঠি। ধন্যবাদ ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা ইয়ারের ক্লাসে আমি করার চেষ্টা করি আর কি স্যার। আচ্ছা আচ্ছা, আপনার আগ্রহ দেখে আমি খুশি হলাম। আমরা যারা 40 ইয়ারে আছি, ওদের আমি আশা করেছিলাম সবাই উপস্থিত থাকবে, এই আইন সম্পর্কে জানবে এবং ভবিষ্যতে যাতে সমস্যার সম্মুখীন গুলো কিভাবে মোকাবেলা করা যায়, আশা করি আপনার এই সেশনটা কাজে লাগবে। যাই হোক, একটু জেনে রাখেন যেহেতু আপনি নিউ এবং ফার্স্ট ইয়ার না, প্রথম বর্ষ। নিউ ফার্স্ট ইয়ার, নতুন ভর্তি হয়েছি স্যার আমি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার জন্য এটা কাজে লাগবে। এটা 4th ইয়ারে হোক, 3rd ইয়ারে হোক, এটা কাজে লাগবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের কি কি কারণে রেজিস্ট্রেশন বাতিল হতে পারে, এটা এই বিষয়ে আমরা আলোচনা করব। রেজিস্টার্ড চিকিৎসকের সনদ বা রেজিস্ট্রেশন বাতিল হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর। দেশের নিয়ন্ত্রণ সংস্থা যেমন বাংলাদেশ, যেমন হোমিওপ্যাথি কাউন্সিল আছে,
এগুলো কি কি কারণে একজন চিকিৎসকের, শুধু এটা এখানে বলা হয়েছে একজন রেজিস্টার্ড চিকিৎসকের, এটা হোমিওপ্যাথি বলা নাই, নীতি নৈতিকতার উপর ভিত্তি করে এটা কি কি কারণে সনদপত্র বাতিল হতে পারে সেটাই আলোচনা করা হয়েছে। যেমন আপনার গুরুতর ভুল চিকিৎসা, যেমন আমরা একটা ওষুধ দেওয়ার কথা অন্য ওষুধ দিলাম, সেটার কারণে রোগীর যদি ক্ষতি হয়, মৃত্যু হয়, তাহলে আপনার সনদপত্র বাতিল হতে পারে। অদক্ষ, অনভিজ্ঞ, যে সে সম্পর্কে আপনার অভিজ্ঞতা নাই, অদক্ষ, সেটা আপনার, যেমন আপনার এলোপ্যাথিদের অস্ত্রোপচার করা, যেমন সিজার করা, যারা সিজারের নাই, যেমন আমাদের হোমিওপ্যাথিতেও অনেকে আছে সিজার করতে পারে, তাদের যেমন বিএসএমএস, তাদেরকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। এই ভুল অস্ত্রোপচার করলে বা ছোটখাটো ইয়েতে তার রোগীর যদি ক্ষতি হয়, তাহলে আপনার আইনগত ব্যবস্থার কারণে তার সনদপত্র বাতিল হতে পারে। অত্যধিক ওষুধ পদ্ধতি ব্যবহার, আপনার হলো অতিরিক্ত যদি ওষুধ ব্যবহার করেন, যে যার দরকার নাই, পরীক্ষা নিরীক্ষা ছাড়া যদি আর্থিক লোভের কারণে অপ্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত ওষুধ দেন এবং সেই কারণে যদি রোগীর ক্ষতি হয়, সেই কারণে যদি রোগী যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে আপনার সনদপত্র বাতিল হতে পারে। আইনি ফৌজদারি অপরাধ, আপনি যদি অপরাধ করে থাকেন, ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হন, নৈতিক স্থলনের কারণে, গুরুতর অপরাধের কারণে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হইলে, হত্যা, জালিয়াতি, মাদক পাচার ইত্যাদি যদি হয়, সেই কারণে আপনার সনদপত্র বাতিল হতে পারে। মিথ্যা এবং জাল সনদ, জেনে শুনে কোনো রোগীর ব্যক্তির মিথ্যা জন্ম সনদ, মৃত্যু সনদ, মানে ইনজুরি, আঘাতপ্রাপ্ত সনদ, এগুলো যদি আমরা ফিটনেস সার্টিফিকেট দিই, তাহলে আমরা আইনগতভাবে সেটা সমস্যার সম্মুখীন হব এবং এর কারণে আপনার সনদপত্র বাতিল হতে পারে। জালিয়াতি ও প্রতারণা, ভুয়া ডিগ্রি যদি সনদপত্র নেই, সেই কারণে আপনার সনদপত্র বাতিল হতে পারে। প্রশাসনিক এবং পেশাগত অবহেলা, রেজিস্ট্রেশন নবায়ন না করে নির্দিষ্ট সময় অন্তর, যেমন সরকারি ফি দিয়ে যে আপনার এই নবায়ন করতে হবে, সেটা যদি আপনি না করেন, বছরের বছর একবার করার পরে সেটা যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি আপনি না করেন, তাহলে আপনার সনদপত্র বাতিল হতে পারে। আদালতের আদেশ অমান্য করা, কোনো আইনি মামলায় আদালতের নির্দেশ কোনো অমান্য করলে, আদালতের সাক্ষী দিতে অস্বীকার করলে, প্রয়োজনীয় নথি যদি জমা না দেয়, সে সাক্ষী যদি না দেয়, তাহলেও সনদপত্র বাতিল হতে পারে। কামরুজ্জামান ভাই, বুঝতে পারছেন? জি স্যার, এখানে কি সনদ প্লাস রেজিস্ট্রেশন উভয়টাই বাতিল হয়ে যাবে নাকি স্যার? আহ হ্যাঁ, 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 রেজিস্ট্রেশন এবং সনদ দুটোই বাতিল হতে পারে। আইনগতের গুরুতর অপরাধের উপর ভিত্তি করে সেটা। জি স্যার, জি। ধন্যবাদ। এরপরে চলে যাব আমরা বার্ন, অগ্নিদগ্ধ, সংজ্ঞা দাও, আগুনে পোড়ার ফল বর্ণনা করো। একজন আগুনে পোড়া রোগী কিভাবে হয়, কিভাবে আগুনে তাকে অগ্নিদগ্ধ হয়, এটার বর্ণনা চাইছে। সেটা কিভাবে হয়, যেমন আপনার আগুনের দ্বারা, তাপের দ্বারা, তারপর ইলেকট্রিক শক মানে ইলেকট্রিক তেজস্ক্রিয় রেডিয়েশনের মাধ্যমে জল ছেয়ে যেতে পারে, এবং ফুটন্ত পানির কারণে আপনার জ্বলে যেতে পারে, কিন্তু এখানে বলা হচ্ছে আপনার হলো আগুনে পোড়া। এবং এই
আগুনে পোড়ার কারণে কি কি ইনজুরি হতে পারে, মানে আগুনের পোড়ার ফল এবং আগুনে পুড়লে পরে কি কি হইতে পারে, এটা আমরা আলোচনা করব। স্থানীয় মানে যেটা স্থানিক যেটা ক্ষতি, টিস্যুর ক্ষতি হয়, কোষের মৃত্যু হয়। উচ্চ তাপমাত্রার কারণে প্রোটিনগুলো বিকৃত হয়ে যায়, কোষের ঝিল্লি ধ্বংস হয়ে যায়, কোষের মৃত্যু ঘটে। আমাদের প্রত্যেকটা আপনার চামড়ার, ত্বকের যে মাংসের এটা স্তর আছে, এগুলো ওই ডিগ্রি অনুযায়ী কত ডিগ্রি হলে কোন ত্বক এবং টিস্যু ক্ষতি হয় সেটাই বলা হয়েছে। আগুনের ঝলসানোর পরে আপনার কি হয়, স্নায়ুর ক্ষতি হয়, টিস্যুগুলো হিস্টামিন এবং অন্যান্য রাসায়নিক পদার্থগুলো নিঃসৃত হয়, রক্তনালীগুলিকে স্ফীত এবং প্রদাহ সৃষ্টি করে। ওই আগুনের পোড়ার পরে আপনার হলো ব্যথা হবে, ইনফ্লামেশন, প্রদাহ, যেটা স্নায়ুর ক্ষতি হয়, তীব্র ব্যথা হয়, ক্ষতি টিস্যু, হিস্টামিন ও অন্যান্য রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়, রক্ত নালীগুলিকে স্ফীত এবং প্রদাহিত সৃষ্টি করে, যা আমরা সাধারণ ফলাফল 20% বেশি এর পুরো শরীর ছড়িয়ে পড়ে। আর এর ফলে আপনার বিপজ্জনক কমে, আপনার যদি পর্যাপ্ত ফ্লুইড না হয়, কিডনি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের কার্যকারিতা বন্ধ হয়ে যেতে পারে। বিপাকীয় পরিবর্তন হয়, হাইপার মেটাবলিক্যাল অবস্থা, পুরার আঘাতের পর শরীর বিপাক হার নাটকীয়ভাবে বেড়ে যায়, প্রায় দ্বিগুণ হতে পারে। শরীর দ্রুত এবং শক্তি ও প্রোটিন ব্যবহার করতে থাকে, যার হ্রাস এবং পেশির দুর্বলতা ঘটায়। শ্বসনতন্ত্রের ক্ষতি, ধোঁয়া, যেমন আগুনে যখন হয়, তারপর হলো ধোঁয়ার কারণে কার্বন মনোঅক্সাইড বিষাক্ত রাসায়নিক শ্বাসনালীতে প্রবেশ করে, এটি ফুসফুসের টিস্যুকে ধ্বংস করে। এর কারণে মানুষ কিন্তু মারা যায়। কার্বন ডাই মনোঅক্সাইড রক্তে অক্সিজেন স্থান দখল করে, যার ফলে শ্বাসরুদ্ধ হয়ে মানুষ মারা যায়। এই আগুনে বার্ন হলে অন্যান্য অঙ্গেরও ক্ষতি হয়, যেমন কিডনি ফেল হয়। ওই শকের কারণে কিডনি রক্ত সরবরাহ কমে যায়, পেশির টিস্যু ভেঙে যায়, কিডনির ফিল্টার গুলোকে নষ্ট করে দেয়, যার ফলে তীব্র কিডনি ফেলিওর হতে পারে। মানসিক ট্রমা, এই আগুনে পোড়ার কারণে আঘাতপ্রাপ্ত ব্যক্তিরা তীব্র মানসিক চাপ, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যাকে বলে পিটিএসডি, এবং দীর্ঘমেয়াদী মানসিক সমস্যার শিকার হন। এই আগুনে পোড়ার ফলে তার এইসব ক্ষতি হয়। কামরুজ্জামান ভাই, বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। এরপর আমরা চলে যাব প্রাক মৃত্যু এবং মৃত্যু দহনের পার্থক্য। এটা আমি পরে এটা এটা আলোচনা করব। আর এখন যাব ক্ষত কি, ক্ষতের শ্রেণী বিভাগ। কামরুজ্জামান ভাই, আপনি যে জানেন কি ক্ষত কি, ক্ষতের শ্রেণী বিভাগ, এগুলো আপনি একটু আপনার ভাষায় একটু স্বাভাবিকভাবে বলতে পারবেন? শ্রেণী বিভাগ স্যার হয়তো বলতে পারবো না, কিন্তু ক্ষত ক্ষত, তো হ্যাঁ বিভিন্ন ভাবে হতে পারে স্যার। হ্যাঁ, জি জি বলেন। এটা কোনো আঘাতের মাধ্যমে ক্ষত হতে পারে, হ্যাঁ অ্যাক্সিডেন্টের মাধ্যমে ক্ষত হওয়া, কোনো চাপ লেগে ক্ষত হতে পারে শরীরে। হ্যাঁ আমি হ্যাঁ কিন্তু হ্যাঁ। স্যার শ্রেণী বিভাগটা ছাড়া আমি বলতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা, আপনি তো অনেকটাই বলিয়ে ফেলেছেন। আচ্ছা, ক্ষত কি? ক্ষত অর্থ হইল জখম, আঘাতের কারণে হতে পারে,
বা তড়িৎ কোনো তন্তু কোষের বা আসলে বাহ্যিক আভ্যন্তরীণ ভাবে বিচ্ছিন্ন বা কাটিয়ে গেলে স্থানচ্যুত হলে তাকে ক্ষত বা জখম বলে। এটা আপনার বইয়ের ভাষায় যেটা। কি কি কারণে হতে পারে ক্ষত? থেতলানো ক্ষত। এটা যে কোনো কারণে আপনার থেতলায় গেলে সেটা ক্ষত হইতে পারে। যেমন আপনার উম পড়ে যাওয়া, কেউ যদি ঘুষি মারলো বা এই কারণে আপনার থেতলানো ক্ষত হইতে পারে, যা রুইস বলে এটাকে। আপনার ঘর্ষণজনিত ক্ষত, ত্বকের স্তর ঘষা লেগে বা ছেঁচে গিয়ে গেলে, সেটা সামান্য রক্তপাত হলে বা সাইকেল থেকে পড়ে কোনো কিছু শক্ত কিছুর উপর পড়লে বা ছেঁচড়ানি খাইলে বা টেনে নিয়ে গেলে সেখানে ক্ষত হইতে পারে। ঘর্ষণ, এটা হলো ঘর্ষণজনিত ক্ষত। কর্তন ক্ষত, ধারালো কোনো অস্ত্রের দ্বারা যদি আপনার কেটে যায়, ছুরি, ব্লেড দ্বারা সৃষ্ট একটি পরিষ্কার ধারালো প্রান্তযুক্ত ক্ষত। অস্ত্রোপচারের কারণে সৃষ্ট ক্ষত, ধারালো ছুরি দ্বারা ক্ষত, যেমন আপনার ছুরি বা ব্লেড দ্বারা যেটা ক্ষত হয় সেটা আপনার কর্তন ক্ষত বলি আমরা। আর আরেকটা হচ্ছে বিদীর্ণ ক্ষত, ভূতা আঘাতের কারণে সেটা অসমানযুক্ত প্রান্তযুক্ত ক্ষত, বাড়ি আঘাত দ্বারা সেটা যে ক্ষত হয় সেটা আমরা বিদীর্ণ ক্ষত বলি। ছিদ্র ক্ষত, সূচালো কোনো কিছু দ্বারা বা সুই, ধারালো কোনো বস্তু তার ত্বক যদি গভীরভাবে প্রবেশ করে গভীর ক্ষত সৃষ্টি করে, যেমন পেরেক, কাটা, এটা বিঁধে যদি ক্ষত হয় সেটা, এটাকে বলে ছিদ্র ক্ষত। পাংচার যেটা বলবে, বেদন ক্ষত, সেটা হলো আপনার কোন বস্তু শরীরের গহ্বর বা অঙ্গের মধ্যে প্রবেশ করলে সৃষ্ট ক্ষত হয়, যেমন গুলির আঘাতে যদি ক্ষত হয় সেটা আপনার হলো বেদন ক্ষত হইতে পারে। এভেশন এভুলেশন ইনজুরি ক্ষত, কোনো অঙ্গ বা কলার শরীর থেকে সম্পূর্ণ আংশিক বা ছিঁড়ে আলাদা হয়ে গেলে, ট্রাফিক দুর্ঘটনায় বড় আঘাতের কারণে আপনার এলো এই ক্ষত হইতে পারে। তারপর আপনার যেটা বললাম আপনার যে বন্দুকের দ্বারা ক্ষত, গান শট, বন্দুকের দ্বারা যেটা, এটাও একটা ক্ষত হইতে পারে। এরপর আমরা আরেকটা প্রশ্নের উত্তরে চলে যাব। সাক্ষী কি, কাকে বলে, সাক্ষী কত প্রকার ও কি কি? কামরুজ্জামান ভাই, সাক্ষী সম্পর্কে আপনার ধারণা বলবেন? সাক্ষী কাকে বলে? স্যার, স্যার বলেন, আমি শুনি স্যার। আচ্ছা, ধন্যবাদ। সাক্ষী হচ্ছে সেই ব্যক্তি কে বোঝানো হয় যিনি কোনো ঘটনা বা লেনদেন বা পরিস্থিতি নিজের চোখে দেখেছেন, নিজের কানে শুনেছেন, অথবা কোনো ইন্দ্রিয়ের সাহায্যে প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ মানে দেখেছেন আর কি। সে ব্যক্তি বিষয়ে আদালতে কোনো আইনি প্রক্রিয়ায় সাক্ষ্য বা তথ্য প্রদান করলে তাকে আইনগত প্রক্রিয়ায় বা ফৌজদারি দেওয়ানি মামলায় সাক্ষীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে সাক্ষী বলে। সহজ কথায়, সাক্ষী হলেন সেই ব্যক্তি কোনো বিতর্কিত বিষয়ের সাথে সম্পর্কিত কোনো প্রাসঙ্গিক তথ্য বা ঘটনা জানেন, সেই ঘটনা বা কর্তৃপক্ষের সামনে শপথ নিয়ে উত্থাপন করেন, তাকে সাক্ষী বলে। আপনার সাক্ষী বিভিন্ন হতে পারে, যেমন প্রত্যক্ষ সাক্ষী, পরোক্ষ সাক্ষী, শোনা সাক্ষী, রাজসাক্ষী, তারপর আপনার এলো বিশেষ সাক্ষী, যেমন যারা মেডিকেল ডাক্তার আছে, এগুলো একটা সাক্ষী। প্রত্যক্ষ সাক্ষী যিনি সরাসরি নিজের চোখে ওই ঘটনাটা দেখেছেন, তার সাক্ষ্য সাধারণত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচিত হয় এবং তার সাক্ষ্যটাই আপনার আদালতে ওই গুরুত্বপূর্ণ মনে করে যারা প্রত্যক্ষ সাক্ষী, মানে দেখা সাক্ষী যেটা বলে।
আই উইটনেস, পরিস্থিতিগত সাক্ষী যেটা, নিজ যিনি চোখে দেখে যে সাক্ষী, হ্যাঁ জি বলেন। নিজ চোখে দেখে যে সাক্ষী, এটা আদালত সত্যি গুরুত্ব দেয় না স্যার? হ্যাঁ জি জি জি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী। পরিস্থিতিগত সাক্ষী যেটা আপনার সরাসরি ঘটনা দেখে নাই, কিন্তু ঘটনার আশেপাশে পরিস্থিতি বা ঘটনার পার্শ্বমিক তথ্য দিয়ে যেটা সে শুনছে যে হ্যাঁ আমি তো শুনছি এটা এই ধরনের ঘটনা ঘটছে, এই ঘটনার সাথে এটা ঘটেছে। আবার আরেকটা আছে আপনার এক্সপার্ট সাক্ষী, যেটা আপনার বিশেষজ্ঞ সাক্ষী, যেটা আপনার যারা ডাক্তাররা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা বিশেষ জ্ঞানের অধিকারী, যারা এটার এক্সপার্ট, এই জন্য আপনার হলো মেডিকেল সার্টিফিকেট দরকার পড়ে। এইটা আপনার হলো ওই ডাক্তারের এটা সাক্ষীতে যে ওই ঘটনার দিন তার এই ইনজুরি হয়েছিল বা ছুরি আঘাতপ্রাপ্ত হয়েছিল, বা এই 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 আঘাত কারণে এত ইঞ্চি তার ক্ষত হয়েছে, বা সে মারা গেছে এই ঘটনার কারণে মৃত্যু হয়ে থাকতে পারে, তারপর বিষ প্রয়োগের কারণে তার মৃত্যু হয়েছে। এই ধরনের যে সাক্ষীগুলো দিতে পারে সেটা একমাত্র ডাক্তার, ফরেনসিক বিজ্ঞান। এর জন্য হলো আপনার হলো জানা দরকার। আরেকটা আছে আপনার সাধারণ সাক্ষী, যেমন একটা ঘটনা ঘটলো, গ্রামের আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলো যে এই ঘটনাটা করছে আপনার কি জানেন, যেমন সিআইডি বা পুলিশ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এই সেগুলো ইগুলো আপনার করে তদন্ত নেয় এবং সেগুলো সাক্ষীতে অন্তর্ভুক্ত করে। বৈরী সাক্ষী মানে ওই ঘটনার বিপরীত, একে বলে বৈরী সাক্ষী। অনুকূলে সাক্ষী দিতে রাজি নয়, কিন্তু পরে আদালতে সে পক্ষের বিপক্ষে বিরুদ্ধে আচরণ করে, তাকে হলো বৈরী সাক্ষী বলে। আরেকটা আছে আপনার হলো রাজসাক্ষী সহ অপরাধী, মানে আপনার সে অপরাধও করছে কিন্তু ওই অপরাধের ইয়েতে আপনার হলো রাজসাক্ষী হিসেবে সে সাক্ষ্য দেয়, যার ফলশ্রুতিতে ওই ঘটনা আরো প্রমাণিত হয় যে রাজসাক্ষীর কারণে। যিনি অপরাধের সাথে জড়িত থাকা সত্ত্বেও সহ অপরাধী বা ক্ষমা বা কম সাজার শর্তে সেই অপরাধ এবং অন্যান্য অপরাধীর সম্পর্কে সম্পূর্ণ তথ্য, সত্য তথ্য আদালতে প্রকাশ করে, সেটা হলো আপনার হলো রাজসাক্ষী। নিজের অপরাধ কমাবো এর জন্য সে ওই অপরাধের সাথে সহ অপরাধী আর কি, কিন্তু সে এটা প্রুভ করে আদালতের সামনে, সেটা হলো আপনার হলো রাজসাক্ষী। আরেকটা সাক্ষী আছে যাচাইকারী সাক্ষী, যেমন আপনার একটা দলিল, হ্যাঁ, যেমন আপনি লেখেন নাই বা আপনার বাবা স্বাক্ষর করে নাই, এই সাক্ষ্যটা সত্য না জাল না কি, এটা আপনার যাচাই করার জন্য সেটা হলো দলিলের যে চুক্তি বা উইল করছে সেটা সত্য কিনা, এই স্বাক্ষরের সত্যতা যাচাই করার জন্য যে সাক্ষী দেওয়া হয় সেটা যাচাইকারী সাক্ষী বলে। এই যথাযথ সাক্ষীর অভাবে অনেক অপরাধী ছাড়া পাওয়া যায় এবং নির্দোষ ব্যক্তিও আপনার সাজার ভোগ করে। কাজেই সাক্ষীটা খুবই গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করতে পারেন। জি না স্যার, জি না স্যার। কিন্তু এইখানে একটা রাজসাক্ষীটার একটু আরেকটু যদি বলতেন, রাজসাক্ষীটা। রাজসাক্ষী আসলে বেশিরভাগই আপনার হলো রাষ্ট্রীয়ভাবে যে ঘটনাগুলো হয় এগুলো বেশিরভাগ হলো রাজসাক্ষীর অন্তর্ভুক্ত করে। ঠিক আছে, জি আপনার স্যার। রাজসাক্ষী মানে কি, রাজাদের সাথে যদি ওই রাজা কোনো অপরাধ বা সংগঠিত করে থাকে সেটার সাথে সম্পৃক্ত হওয়ার সাথে সে সম্পৃক্ত, সে নিজের অপরাধ কমানোর জন্য
সে নিজের ভুল স্বীকার করে যে হ্যাঁ ঠিক আছে এটা ঘটনা ঘটছে, আমি জানি, আমি আপনাদের এই রাষ্ট্রের পক্ষে আমি সাক্ষী দিব না এই ঘটনাটা অমুকে ঘটাইছে। এটাই হচ্ছে রাজসাক্ষী। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে আমরা যাব মৃতদেহ কবর থেকে তুলে পরীক্ষা করার পদ্ধতি। এটা হলো আপনার একটা ফরেনসিক মেডিসিনের একটা অংশ। যেমন মৃতদেহ কবর থেকে তুলে যেটা আপনার পরীক্ষা করে সেটা কিভাবে করে আর কি, এটা হলো আপনার হলো ফরেনসিকের আইনি পরিভাষায় উত্থাপন বলে। ময়নাতদন্ত বা সব পরীক্ষা বা মৃতদেহ পোস্টমর্টেম এক্সামিনেশন, এটি একটি অত্যন্ত সংবেদনশীল এবং কঠোর আইনি বৈজ্ঞানিক পদ্ধতিতেই করা হয়। যেমন আপনার সেখানে ম্যাজিস্ট্রেট থাকতে হয়, আদালতের অনুমতি থাকতে হয়। একটা মানুষ মারা গেছে, তাকে কবর দেওয়া হয়েছে, তাকে তুলে পরীক্ষা করা ইচ্ছা করলে তো তোলা যাবে না, ইচ্ছা করলে পরীক্ষা করা যাবে না। এটা আইনি বাধ্যবাধকতা লাগবে, আইনের একটা অনুমতি লাগবে। এই অনুমতি ক্রমে যে কবর থেকে উত্থাপন করা হয় সেটা হলো আপনার হলো এখানে আলোচনা করা হয়েছে। যেমন কি কি ভাবে সেটা করা হয়, পদ্ধতিগুলো অবলম্বন করা হয়। আইনি প্রশাসনিক পদক্ষেপ, লিগ্যাল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ। কবর থেকে মৃতদেহ তোলার কাজটি বেআইনি বা অনৈতিক করা যায় না। এটি করার জন্য কঠোর আইনি প্রক্রিয়া প্রয়োজন হয়। কারণ মৃতদেহ উত্থাপন প্রধান কারণগুলি হলো, যেমন মৃত্যুর কারণ সম্পর্কে সন্দেহ। এক ব্যক্তির সন্দেহ হলো যে মৃত্যু তার অস্বাভাবিক, স্বাভাবিকভাবে তার মৃত্যু হয় নাই। তার যে কোনো আত্মীয় যে কেউ এটা বাদী হয়ে মামলা করতে পারে যে না, তার মৃত্যুটা স্বাভাবিক হয় নাই, তাকে বিষ প্রয়োগ করে মারা হয়েছে, অথবা কোনো না কোনো ভাবে তাকে হত্যা করা হয়েছে। যখন একজন তার আত্মীয় বাদী হয়ে আদালতে মামলা করবে যে না আমরা এটা পরীক্ষা চাই, তখন আদালত আইনি প্রক্রিয়ায় সে অনুমতি দেয়, একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। তারপরে হলো সেই মৃতদেহকে কবর থেকে তুলে ময়নাতদন্ত করে। কি কি কারণে হতে পারে? যদি প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন বিতর্কিত, অস্পষ্ট, যেমন ময়নাতদন্ত করছে তারপরেও মানে মৃতদেহকে হয়েছে, কবর দেওয়া হয়েছে, তারপরেও একজনের সন্দেহ হলো না ময়নাতদন্ত আমার মানে সন্দেহ লাগছে, সেটা আদালতের আশ্রয় নিতে পারে। মৃতদেহের সঠিক পরিচয় নিশ্চিত না করা, অনেকগুলো যেমন দুর্ঘটনার কারণে একজনের মৃতদেহ আরেকজন নিয়ে যায়, কিন্তু ওই পরিচয়টা নিশ্চিত হয় না যে আসলে থেতলানোর কারণে বা মুখ থেতলে যাওয়ার কারণে অনেকগুলো লাশের মধ্যে ওই লাশটা আনলে সে দাপন করছে, কিন্তু সন্দেহ পোষণ করছে যে না এই মৃতদেহটা আমার মনে হয় আমার আত্মীয়র না, আমার বাবা মা বা ভাই বোন, এটা আমার নিশ্চিত হওয়ার জন্য তখন যে আত্মীয় স্বজন যে আদালতের আশ্রয় নেয়, মামলা করে যে আমরা পরিচয় নিশ্চিত হতে চাই, তখন ডিএনএ টেস্ট করার জন্য ওই মৃতদেহকে কবর থেকে তুলে হ্যাঁ সঠিক আছে এটা নিশ্চিত করার জন্য আপনার কবর থেকে লাশ তোলে। লাশের সাথে কবর দেওয়া গুরুত্বপূর্ণ কোনো প্রমাণ উদ্ধার, এই লাশের সাথে কোনো গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস বা সাক্ষী বা এই কবর সাথে সেটা দিয়ে দিছে, যেটা হলো আপনার আদালতের একটা সাক্ষী হিসেবে বা প্রমাণ হিসেবে কাজে লাগবে, তখন আদালতের অনুমতি ক্রমে সেটা এই লাশটা উঠায়। কর্তৃপক্ষের অনুমোদন, মৃতদেহ তোলার জন্য অবশ্যই প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট, উপযুক্ত বিচারিক কর্তৃপক্ষের অনুমতি লাগে। সংশ্লিষ্টদের উপস্থিতি, মানে উত্থাপন প্রক্রিয়া শুরু করার জন্য নিম্নলিখিত ব্যক্তির উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলক। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট,
ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক যিনি ময়নাতদন্ত করবেন, পুলিশের প্রতিনিধি, তদন্তকারী কর্মকর্তা, মৃতের নিকট আত্মীয় যদি কেউ যদি প্রয়োজন হয় থাকতে পারে। এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার আসলে মূলত যে এটা হচ্ছে রোগীটা মানে লোকটা মারা গেছে, সেটা স্বাভাবিকভাবে মারা গেল না অস্বাভাবিকভাবে মারা গেল, এটা হয়তো পরীক্ষা করার জন্য কবর থেকে তোলা হয়। কিন্তু আমার কথা হচ্ছে ওই পোস্টমর্টেম করে কেন মূলত স্যার? ওই কাটাছেঁড়া করে এটা কেন করে? আচ্ছা, পোস্টমর্টেমটা হচ্ছে আপনার যে কোনো মানুষ দুর্ঘটনাজনিত কোনো কারণে যদি মারা যায়, দুর্ঘটনা বলতে এরকম একটা লোক আপনার বলতেছে যে বিষ খেয়ে মারা গেছে, কোন কেউ ব্যক্তি যদি একটা থানায় কি করে বলে বা দেখবেন যে আপনার আত্মীয় স্বজন কেউ বলে নাই, গ্রামের কেউ না কেউ কোনো মেম্বার বা চেয়ারম্যান বা চৌকিদার বলছে যে অমুক জায়গায় একটা লোক বিষ খেয়ে মারা গেছে, সঙ্গে সঙ্গে দেখবেন যে পুলিশ এসে হাজির। কারণ কি, এটা রাষ্ট্রের দায়িত্ব পোস্টমর্টেমটা করা, যে আসলে তার স্বাভাবিক মৃত্যু হয়েছে নাকি অস্বাভাবিক। যে কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনার সন্দেহ হলে, যেমন একটা লোকটারে কবর দিয়ে ফেলাইছে, কিন্তু কিছুদিন আগে কিছুদিন পরে এটা ফিসফাস শোনা যায় যে না, এইটা লোকটা স্বাভাবিক মৃত্যু হয় না, সন্দেহ। কেউ যদি এরকম সন্দেহ পোষণ করে যদি কোর্টে মামলা করে, তাহলে সেটা উত্থাপন হয়, খবর থেকে উত্থাপন করার পরে যে কি করা হয় সেটা সততা যাচাই করে। পোস্টমর্টেমটা হচ্ছে আপনার এটা সততা যাচাই করার জন্য, যে লোকটা আসলে কি কারণে মারা গেল, সততা যাচাই করার জন্য এটা হলো আপনার হলো ময়নাতদন্ত করা হয়। এটি মানে কাটাছেঁড়া না করে কি এটা পরীক্ষা নিরীক্ষা করতে পারে না? না না না, কাটাছিড়া এটা হলো আপনার যদি আপনার বিষ খায় মারা যায়, অথচ তাকে হলো বিষ খায় নাই, অথচ মনে করে যে মুখে ঢেলা দিছে কথার কথা, হুম হুম তাহলে এই যে মুখে আছে বিষ কিন্তু তার ইতে যায় না, পেটে যায় না, তাহলে এটা পরীক্ষা করার জন্য আপনি কিভাবে সম্ভব? তাহলে অবশ্যই তার ইটা কাটতে হবে, কাটা যে জায়গায় পয়জনটা যায় জমা হয় সেটা বের করে পরীক্ষা করতে হবে, ল্যাবে নিয়ে সেটা পরীক্ষা করে আসলে যে এটা বিষ প্রয়োগে মারা গেছে না হত্যা করা হয়েছে না আত্মহত্যা করছে। আত্মহত্যা করলে অবশ্যই তার পেটে বিষ থাকবে, আর যদি কেউ বিষ প্রয়োগ করে মায়েরা হেরা তারপরে মুখে ডাইলা দিল, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কাটাছেড়া করতে হবে। যেমন আরেকটা ক্ষেত্রে হচ্ছে আপনার যেমন ফাঁসির কারণে যেমন মারা গেছে, তাহলে ওই আপনার গলার যে ক্ষত চিহ্ন গুলো, তারপরে আপনার জিহ্বা গুলো, মানে সাইন্স এন্ড সিমটম গুলো, এগুলো আপনার হলো তারা সংগ্রহ করে, কালেকশন করে, এটা সেটা আদালতে সেটা উপস্থাপন করে, যেটা আমরা কিছুক্ষণ আগে বললাম যে এটা বিশেষজ্ঞ যারা এই বিষয়ে যারা এক্সপার্ট, তারা এটা হলো পরীক্ষা করে যে একটা ব্যক্তি কি কি কারণে মৃত্যু হয়েছে। যেমন ইনজুরির কারণে, যেমন আপনার একটা লোকের মার্ডার হইলো এবং কতটুকু এটা করা হয়েছে, যে ক্ষত হয়েছে, ওই অংশটুকু সে তারা স্কেল দিয়ে মাপে, এতটুকু ইঞ্চি ডাইবা গেছে, ইনজুরি হয়েছে, এই অস্ত্র দ্বারা তাকে আঘাত করা হয়েছে, এগুলো হলো পোস্টমর্টমের কারণ। কিছু কিছু ক্ষেত্রে আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনার কাটাছেঁড়া করতে হবে এগুলো প্রয়োগ করার জন্য। ডাক্তারদের যেগুলো যেগুলো মনে হয় যে এই জিনিসটা আমার দরকার, ওই জিনিসটা তারা হলো পরীক্ষা করে। বুঝতে পারছেন? জি স্যার, আমি একসময় মনে করতাম হয়তো কাটাছেঁড়া করে হয়তো ওই রোগীর কিছু পার্টস রাইখা দেয়, এটা কোনো পরবর্তী কাজে না না লাগায় না না। মনে আসলে করতাম। মানুষ মারা গেলে তো ওই পার্টস তো কোনো কাজে লাগে না, একমাত্র আপনার চোখটা হলো আপনার কাজে লাগে। মৃত্যুর আপনার 24 ঘন্টার মধ্যে মনে হয় করতে হয়, ঠিক আমার এটা নাই, মনে নাই। এই কারণে চোখটা শুধু দাও, আপনার চোখটা আপনার
দান করতে হবে। যেমন মরার আগে আপনি একটা উইল করে যাবেন যে আমার মরার পরে জানি এই চোখটা সংরক্ষণ করা হয়। আর সেটা আপনার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজন আপনার সেই আইনিভাবে সেটা প্রক্রিয়া করার জন্য আপনার বলতে হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা ওটা গেল কবর থেকে লাশ তোলার। এই ব্যাপারে আর মনে হয় আর কারোর নেই, প্রশ্ন নাই। আচ্ছা, এরপরে আমরা যাই বিষ কি, বিষ প্রয়োগের পথ সমূহ। বিষ হলো ইংলিশে বলে পয়জন। এমন কোন পদার্থ, বস্তু বা সঠিক মাত্রায় শরীরে প্রবেশ করলে রাসায়নিক ক্রিয়ার মাধ্যমে অন্যান্য উপায়ে জীবন্ত কলার, লিভিং টিস্যু যাকে বলে, ক্ষতি করে, রোগ সৃষ্টি করে বা মৃত্যু ঘটায়। বিষের কার্যকারিতা নির্ভর করে এর প্রকৃতি, শরীরে প্রবেশের পথ এবং ব্যবহৃত মাত্রার ডোজের উপরে। আইনগত ভাষায় যেটা বলে, ফরেনসিক দৃষ্টিকোণ থেকে বিষের দুটি বৈশিষ্ট্য থাকে, যেমন ক্ষতিকারক প্রভাব, এটি শরীরের স্বাভাবিক কার্যকারিতা হস্তক্ষেপ করে এবং মারাত্মক রোগের সৃষ্টি করে, মৃত্যু ঘটাতে পারে। মাত্রার নির্ভরতা, যে কোনো পদার্থ এমনকি সাধারণ লবণ, জল অতিরিক্ত বা অস্বাভাবিক মাত্রা গ্রহণ বিষাক্ত হতে পারে। এটা হলো আপনার প্যারাচেলসাস এর বিখ্যাত উক্তির অনুযায়ী, ডোজ মেক ইট দ্য পয়জন, অর্থাৎ মাত্রা থেকেই বিষ তৈরি হয়। আপনি কতটুক মাত্রা দিবেন, যেমন আমাদের হোমিওপ্যাথিতে যেগুলো ওষুধ আছে এগুলা কিন্তু আমরা যদি অতি মাত্রায় ব্যবহার করি সেটা বিষ হিসেবে গণ্য করে যে কোনো রোগীর মৃত্যু ঘটতে পারে। এটা কি আপনি জানেন? জি স্যার। যে কোনো ওষুধই অতি মাত্রায়, আপনার এমনকি আপনার লবণও যদি কোনো ব্যক্তিকে বেশি মাত্রায় খাওয়ানো হয়, সে ব্যক্তিও মারা যাবে। স্বাভাবিক বিষয়, অতিমাত্রায় সবকিছুই খারাপ। যেমন আমরা যদি পানিও যদি বেশি খাই তাহলে এই লোক মারা যেতে পারে, মানে অতিমাত্রায়। বিষের প্রকারভেদ, যেমন কি কি প্রকারের বিষ আছে আপনার, রাসায়নিক বিষ, সায়ানাইড, আর্সেনিক, মার্কারি। এখানে কিন্তু আমাদের হোমিওপ্যাথির ওষুধ আছে আর্সেনিক। মার্কারি বলতে কি বুঝেন আপনি? মার্কারি জি মার্কারি না স্যার। বুঝেন? জি না স্যার। মার্কারি হলো ওই যে আপনার হলো যেটা আমরা মার্কসল দেই ওষুধ, মার্কারি, ও যেটা আপনার আচ্ছা। পারদ পারদ, ঠিক আছে। জি। উজ্জীবিত বিষ, স্ট্রাইকিং, একোনাইট। একোনাইট কি এতদিন আপনারা জানছেন যে ওষুধ, এখন জানলেন কি বিষ। কখন বিষ। বিষ? মাত্রা মাত্র। প্রয়োগের উপরে কিন্তু এই বিষটা হয়। যখন আপনি অতিমাত্রায় দিবেন তখনই বিষ, আর যখন সূক্ষ্ম মাত্রায় দিবেন তখন কি ঔষধ। তাহলে আর্সেনিক কি আমরা জানি কি, হোমিওপ্যাথিতে জানি কি ঔষধ। এটা যখন আপনি অতিমাত্রা ব্যবহার করবেন, আর্সেনিকের বিষক্রিয়ায় সে কি অস্থিরতা, জ্বালা, যন্ত্রণা, সে ছটপটানিতে সে মারা যাবে এবং আপনার চোখের সামনে মারা যাবে। ঠিক আছে, এর জন্য হোমিওপ্যাথিতে মাদার টিংচার ইউজ করা একদম নিষেধ। বুঝতে পারছেন? যে মাদার টিংচার ব্যবহার করা একদম নিষেধ। ও, কারণ স্থূল পরিমাণ দিলে সেটা আপনার হলো যে কোনো সময় রোগীর ক্ষতি হতে পারে, এবং মাদার টিংচার দিয়ে চিকিৎসা করা ঠিক না। হোমিওপ্যাথি মাদার টিংচার এটা হলো আপনার হলো স্থূল পরিমাণ, এটা হলো আপনার হলো সূক্ষ্ম মাত্রায় করে আপনার 1x 2x 3x 4x বা 30 সেটা ব্যবহার করতে হয়। সেটা যদি না জানেন, আপনি অ্যাকোয়ানাইট, ওই যে আর্সেনিক, এগুলো যদি মাদার টিংচার ব্যবহার করেন তাহলে রুগী 12টা বেজে যাবে।
বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য মাদার টিংচার ইউজ করা ঠিক না। আচ্ছা, আরেকটা হলো বিষ হচ্ছে আপনার উজ্জীবিত বিষ, স্ট্রাইক, যেটা এটা পড়ছি। আর আরেকটা আছে প্রাণীজ বিষ, যেটা বিষ যেটা বললাম আপনার সাপ, মাকড়সা, অন্যান্য প্রাণীর বিষও আপনার হলো বিষ হিসেবে, যেমন টক্সিন হিসেবে ব্যবহার হয়। আরেকটা বিষের প্রকারভেদ হলো গ্যাস, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এটাও এক ধরনের বিষ। এখানে আমরা আরেকটা যে জিনিস হচ্ছে বিষটা প্রয়োগের পথ সমূহ, কোন কোন রুটে আমরা এই বিষগুলোকে প্রয়োগ করি বা সাধারণ মানুষগুলো এগুলো ব্যবহার করে থাকে। রুট অফ বিষের প্রয়োগ পথ সমূহ: মানবদেহে প্রবেশ করে বা প্রয়োগ করা হয় ফরেনসিক টেকনোলজিস পথগুলোতে জানা অত্যন্ত জরুরি, কারণ বিষক্রিয়ার মাত্রা এবং ঘটনার প্রকৃতি বোঝানো সাহায্য করে। রুট, রুট মানে পথ, রাস্তাটা। হ্যাঁ, কোন কোন দিক থেকে আমরা ওই বিষগুলা প্রয়োগ করি, মানুষ করে, যেমন মুখ দিয়ে, যেমন খাদ্যে বিষ মিশিয়ে সে প্রয়োগ করে, পানি বা ক্যাপসুলের মাধ্যমে। তারপর আপনার হলো কীটনাশক, যেমন প্রয়োগ করে ঘুমের ওষুধ, খাদ্য বিষক্রিয়ায় অ্যালকোহল, শ্বাসনালীর মাধ্যমে, যেমন গ্যাস, বিষাক্ত গ্যাস, এইসব দিয়ে আপনার হলো আপনার বিষ ঢুকতে পারে। ধূলিকণার মাধ্যমে আপনার ফুসফুসে বিষ ঢুকতে পারে। তারপর আপনার কার্বন মনোক্সাইড, ক্লোরিন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস, এগুলো আপনার শ্বাসনালীর মাধ্যমে প্রবেশ করতে পারে। তারপর আপনার ইনজেকশন বা ত্বকের নিচে, যেটা আপনার সরাসরি ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগ হতে পারে মাংসপেশিতে, এবং এই ইনজেকশনের মাধ্যমে বিষ সবচেয়ে দ্রুত এবং কার্যকরভাবে রক্তে প্রবেশ করে। আরেকটা হচ্ছে আপনার ড্রাগগুলো ওভারডোজ, অবৈধ ড্রাগ। ইনসুলিনের, আমরা তো জানি ইনসুলিন কি আমাদের ডায়াবেটিসের জন্য খুবই উপকার, কিন্তু অতিরিক্ত ইনসুলিন নিলে সেটাও বিষ হিসেবে গণ্য হয়, সাপের বিষ। আরেকটা হচ্ছে আপনার ত্বকের মাধ্যমে প্রবেশ করতে পারে, যেমন বিষাক্ত পদার্থ ত্বকের মাধ্যমে শোষিত হয়ে শরীরে প্রবেশ করতে পারে। আরো অন্যান্য পথ আছে, যেমন যৌনি পথ আছে, এর মাধ্যমে আপনার বিষ প্রয়োগ করতে পারে, চোখের মাধ্যমে, চোখের ড্রপের মাধ্যমে। এগুলো হলো বিষ প্রয়োগের একটা রাস্তা বা রুট হিসেবে গণ্য করা হয়েছে। বিষ প্রয়োগের পথ নির্ধারণ করা ফরেনসিক তদন্তের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি প্রমাণ করে যে বিষটি ভুলবশত গৃহীত হয়েছিল, না আত্মহত্যা করার চেষ্টা হয়েছিল, নাকি কেউ প্রয়োগ করেছিল। ঠিক আছে, এই পর্যন্তই আজকে। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। স্যার আমাকে একটা বিষয় যদি একটু সহযোগিতা করতেন। জি বলেন। বিষয়টা হচ্ছে, আমি তো নিউ, জি তো আমার মেডিকেলে যদি ডাক্তার রোগী দেখলে আমাদের বসার, আমি বলছি যে স্যার আমার একটু বসার সুযোগ, আচ্ছা বসেন, সমস্যা নেই। এখন বসলে এখন তারা হয়তো রোগীকে কি প্রশ্ন করে, কি প্রশ্নের উত্তরে কি ওষুধটা দিবে, জাস্ট আমি শুনি, কিন্তু হয়তো অনেকটা বুঝি না। এখন একটা রোগীকে কি কি প্রশ্ন করা খুবই জরুরি, মানে যেটাকে আমরা হয়তো কেস টেকিং বলি স্যার, এটা একটু যদি একটু একটা তালিকা করতাম, যে না এই বিষয়গুলো একটা রোগীকে অবশ্যই জানতে হবে এবং এগুলা জেনে ওষুধ প্রয়োগ করতে হবে। আচ্ছা, আপনি তো প্রথম বর্ষের, আপনি যে ডাক্তারের সাথে বসতেছেন উনি কি ক্লাসিক্যাল? ক্লাসিক্যাল অর্থ বুঝেন? উনি মেডিকেলের অফিসার। মেডিকেল অফিসার মানে আপনি কি হোমিওপ্যাথি, উনি কি হোমিওপ্যাথি ডাক্তার না? জি জি, হোমিওপ্যাথিক ডাক্তার।
আমি বলছি যে উনি কি ক্লাসিক্যাল হোমিওপ্যাথি মানে কি ওই একটা ওষুধ প্রয়োগ করে রুগীকে নাকি 2টা 3টা 4টা? না না, একটাই করে। ও আচ্ছা। যখন রুগী চলে যায় ওনার কাছে কি আপনি প্রশ্ন করেন যে স্যার এটা কিভাবে কি করলেন বা কি কি এখানে জিজ্ঞেস করলেন? প্রশ্ন করার এতটা সুযোগ থাকে না। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কামরুজ্জামান ভাই, যেহেতু আপনার শিখার আগ্রহটা বেশি না, এক জি কাজ স্যার। করেন, আপনি হোমিও ডাইজেস্টের সাথে লেগে থাকেন, জি অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন। এবং যেহেতু আপনার শিখার আগ্রহ আছে, আউষে বিদ্যা কৃপণে ধন, ঠিক আছে? জি যে স্যার। ব্যক্তি যে বিষয়ে আগ্রহ প্রকাশ করে শিখার জন্য, অবশ্যই অবশ্যই ভালো কিছু করবেই করবে। কর্মফল কখনো বৃথা যায় না, ঠিক আছে? জি ইনশাল্লাহ। আপনার যে জিনিসটা হচ্ছে আহ আপনার আরো আসলে হোমিওপ্যাথি যে জিনিসটা হচ্ছে সবাই শর্টকাট চিন্তা করে। হুম। এর জি কারণে অনেকেই হলো এই হোমিও ডাইজেস্টের সাথে থাকে না। আসলে হোমিওপ্যাথির যাত্রাটা এত সহজ না, সঠিক না, বা সরি সঠিক না বলে সহজ না। আমরা আসলে যেগুলো হোমিওপ্যাথি জানি, যা হোমিওপ্যাথি দেখতেছি স্বচক্ষে, আসলে কতটুকু হোমিওপ্যাথি, যেমন আপনি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করলেন, সেটা নিয়মের বাইরে গেলে সেটা আর হোমিওপ্যাথি থাকে না। সেটা নয় মানে এলোপ্যাথি, নয় পলিফার্মেসি, ঠিক আছে? আপনি হোমিওপ্যাথি ওষুধ দিলেন কিন্তু হোমিওপ্যাথি হইলো না কেন, এটা আপনার প্রশ্ন রেখে গেলাম। আপনি হোমিওপ্যাথি ওষুধ দিলেন কিন্তু হোমিওপ্যাথি না, ঠিক আছে? এটা জি প্রশ্ন স্যার। অনুসন্ধান করেন, তাহলে বুঝতে পারবেন আসলে হোমিওপ্যাথি কোনটাকে বলে। আমি হোমিওপ্যাথি ওষুধ দিলাম, রোগী ভালো হইলো, কিন্তু হোমিওপ্যাথি না কেন, এটা অনুসন্ধান করেন, চিন্তা করেন। আশা করি আপনি উত্তরটা খুঁজে পাবেন। আর হলো আপনি আস্তে আস্তে পড়েন, যত পড়বেন তত এই ব্যাপারে বুঝতে পারবেন, ঠিক আছে? আর জি স্যার। পড়াশোনা ছাড়া আপনি ভালো ডাক্তার হইতে পারবেন না। আর হলো আপনার হলো ও, ইটা করবেন, আপনার ওই হোমিও ডাইজেস্টের যেগুলো বইগুলো আছে, ডাক্তার শাহিন মাহমুদের যেগুলো ভিডিও আছে ইউটিউবে, সবগুলো জি প্রত্যেকদিন দেখবেন, একটা করে দেখবেন, বেশি না, একটা করে দেখবেন। ওই আর ডাক্তার শাহিন মাহমুদের, হ্যাঁ? ডাক্তার। তাহলে তাহলে ডাক্তার শাহিন মাহমুদ জি ইউটিউবে সার্চ দিলে পাবেন হোমিও ডাইজেস্টের ডাক্তার শাহিন মাহমুদ, এবং তার লেখাগুলো বই, হোমিও ডাইজেস্টের সাজেশন করা বইগুলো পড়েন, অবশ্যই অবশ্যই অনেক কিছু শিখতে পারেন। এরপরে আবার আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি সবাইকে স্যার। ধন্যবাদ। জি স্যার। শুক্রিয়া। মূলত স্যার আপনাদের এই উদ্যোগগুলো অসাধারণ, খুব আমার ভালো লাগলো যে আমরা ঘরে বসে আপনাদের মাধ্যমে অনেক কিছু হোমিওপ্যাথিক শিখতে পারতেছি আর কি স্যার। ধন্যবাদ। কিন্তু অনেকে তো বুঝে না, ফ্রি ক্লাস মনে করতেছে সস্তা, কিন্তু ফ্রি ক্লাসটা দেওয়ার অর্থ হচ্ছে আমাদের আরো পরবর্তী অ্যাডভান্স ক্লাসগুলো আছে, এই অ্যাডভান্স ক্লাসগুলো সহজে বোঝা যাবে না, ঠিক আছে? হয়তো জি অনেকে এই চতুর্থ বর্ষে সার্টিফিকেট নিয়ে ডাক্তার হয়ে বাইরে হবে, কিন্তু অনেকেই হচ্ছে আপনার হলো ওই যে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, হোমিও ওষুধ দিবে কিন্তু হোমিওপ্যাথি না, হোমিও ওষুধ কিন্তু হোমিওপ্যাথি না, জি। ঠিক আছে? হোমিও না ডাক্তার হয়ে যে ভুল ফ্রি চিকিৎসা গুলো ক্লাসের, হবে। আপনাদের পক্ষ থেকে স্যার এই ফ্রি ক্লাসের যে ব্যবস্থা করছেন, আসলে স্যার এটা ভাষায় কি বলবো, যে প্রশংসা করার আরো ঊর্ধ্বে। আপনাদেরকে প্রশংসা করলে আরো ছোট করব আপনাদেরকে। এইভাবে ফ্রি সময় দেওয়া, এভাবে আমাদেরকে আগায় নেওয়ার জন্য যে একটা উদ্যোগ নিয়েছেন স্যার, এটা আসলেই অসাধারণ স্যার। খুব ভালো লাগলো স্যার। ধন্যবাদ। আশা করি আপনারা আরো যারা আপনাদের মতো আছে তাদেরকে উৎসাহিত করবেন। আশা করি যে অদূর ভবিষ্যতে একটা হোমিওপ্যাথির একটা ভালো প্ল্যাটফর্ম গড়ে ওঠে, যেমন ক্লাসিক্যাল হোমিওপ্যাথি গড়ে ওঠে, সেটাই আমাদের চেষ্টা। স্যার আপনাদের এই খেদমত বা এই প্রচেষ্টা অব্যাহত থাকবে তো, না বন্ধ হয়ে যাবে আবার? এটা মানে আমরা যতদিন বেঁচে থাকবো হোমিও ডাইজেস্ট থাকবে সারা জীবন। এরপরে আপনার ওই যে যখন পেড ক্লাস গুলো ভর্তি হবে, সারা বছর আপনি পেড ক্লাস শেষ করার পরেও আপনি অ্যাডভান্স ক্লাসে আপনি অনেক কিছু পাবেন, অনেক কিছু ইনফরমেশন পাবেন, অনেক জি কিছু, ঠিক আছে? জি আপনার স্যার। সহযোগী যারা আছে, বন্ধু আছে, তাদেরকে বলবেন যাতে এই ক্লাসগুলোর সাথে সম্পৃক্ত হয়।
আশা করি ভালো থাকবেন, সবাইকে শুভকামনা, ধন্যবাদ। জি, থ্যাঙ্কস এ লট।